হ্যালো এভরিওয়ান, আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকে আমি ক্লাস নেব গ্রোথ ডেভেলপমেন্টের আর একটা ইম্পর্ট্যান্ট সাব ইউনিট। আমরা যেখানে দেখব যে গ্রোথ এবং ডেভেলপমেন্টের যে স্তরগুলো আছে এবং সেখানে কী কী বিষয়গুলো আছে, আমি সেগুলোকে খুব মাইনিউটলি একদম বাস্তব জীবন থেকে এক্সাম্পল নিয়ে ব্যাপারটাকে বোঝাবো। বিফোর গোয়িং টু দ্য ক্লাস আমি কিছু কথা একটু বলে নিই যে আমার উদ্দেশ্য লক্ষ্য হচ্ছে যারা আমরা আমাদের রাজ্যে অর্থাৎ পশ্চিমবঙ্গে এবং তার বাইরে যেখানে আমরা টেট পরীক্ষায় বসবো, এই টেট পরীক্ষার ইম্পর্ট্যান্ট বিষয় হচ্ছে চাইল্ড সাইকোলজি, চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি, যাকে আমরা সংক্ষেপে সিডিপি বলি। এই বিষয়টা দেখবে খুবই সহজ। যদি কনসেপ্টটাকে ক্লিয়ার করা যায় তাহলে একটা সময় পরে গিয়ে এই বিষয়টা খুব মজার হয় এবং দেখা যাবে যে যদি কেউ এই বিষয়টাকে খুব ভালো করে পড়ে তাহলে ইন ফিউচারে যখন সে টেট পরীক্ষায় পাস করে যাবে তারপর তার যে সাইকোলজিক্যাল স্ট্রেংথ বাড়বে, তার যে মেন্টাল স্ট্রেংথ বাড়বে, এই স্ট্রেংথ তার বাস্তব জীবনে প্রচণ্ড হারে কাজে দেবে। তার সংসার জীবনে, তার বাস্তব জীবনে রিলেশন ঠিক করতে দেখবে রিলেশন ভাঙবে না, ভাঙা রিলেশন জুড়ে যাবে, তুমি খুব ভালো রিলেশন মেনটেন করতে পারবে। এত সুন্দর একটা সাবজেক্ট এই সাইকোলজি। তো আমরা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের লক্ষ্য হচ্ছে টেট পাস করা, কিন্তু তার পাশাপাশি আমাদের আরও একটা টেট অর্থাৎ লাইফ টেট সুন্দর মডিফাই হয়ে যায়। ঠিক আছে, তাহলে চলো ক্লাস শুরু করা যাক। আচ্ছা, দেখো, দেখতে পাচ্ছ আমার স্ক্রিনে বৃদ্ধি ও বিকাশ, এখানে দেওয়া আছে পার্ট 3 এবং এই পার্ট 3 আজকে আমরা ক্লাস করব। পার্ট 1 পার্ট 2তে আমি ডিসকাস করেছি, হয়তো সবাই এই ভিডিও দেখেছো, এবং আমি বলেছি বারবার যদি কোনো ভিডিও শুনে কোনো কোশ্চেন অ্যারাইজ হয়, কোনো ডাউট ক্রিয়েট হয়, তাহলে অবশ্যই কিন্তু আমাকে আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে। আমি আমার সুবিধা মতো প্রত্যেককেই তার ডাউট এবং তার কোশ্চেনের আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। কেন? আমার লক্ষ্যই হচ্ছে তোমার টেট পরীক্ষাতে এই সিডিপি সাবজেক্টটাতে নাম্বারটা হাই উঠুক। কারণটা কি? কারণটা হচ্ছে এখন টেটের ওয়েটেজ অনেকটাই বাড়িয়ে দিচ্ছে বা বাড়িয়ে দিয়েছে আমাদের গভর্নমেন্ট। তাহলে চলো শুরু করা যাক বৃদ্ধি বিকাশের পার্ট 3। দেখো, আজকের এই চ্যাপ্টারে আমি ডিসকাস করছি প্রথমেই ডেভেলপমেন্টের স্টেজগুলো। এখানে প্রশ্ন কিন্তু আসে একটা করে বা আসতে পারে। যেমন কীরকম প্রশ্ন আসতে পারে যে আর্নেস্ট জনসের মতে, মনোবিজ্ঞানী আর্নেস্ট জনসের মতে নিচের কোনটি শৈশবকালের স্তর? আমাকে 4টা অপশন দিয়ে দেবে। বা প্রশ্ন আসতে পারে মনোবিজ্ঞানী রুশোর মতে নিচের কোনটি বাল্যকালের স্তর? তাহলে এই টাইপের প্রশ্ন সলভ করার জন্য এই ক্লাসটা। তাছাড়া ইলেকট্রা কমপ্লেক্স, ইডিপাস কমপ্লেক্স, তোমার কৈশোরকালের ক্রিটিক্যাল পিরিয়ডটা, দ্য স্টেজ অফ স্ট্রেস অ্যান্ড স্টর্ম, এইগুলো বিষয় নিয়ে কিন্তু আজকে আমরা এই ক্লাসটা করব। ছোট ক্লাস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেখো, আমি প্রথমে নিয়ে এসেছি আর্নেস্ট জনসের মতে ডেভেলপমেন্টের কতগুলো স্টেজ আছে। দেখো, প্রথমে বলি এই আর্নেস্ট জনস ইনি কে। খেয়াল রাখবে এই আর্নেস্ট জনস ইনি একজন বিখ্যাত একজন আমেরিকান সাইকোলজিস্ট, একজন ব্রিটিশ সাইকোলজিস্ট, এবং ইনি একধারে দার্শনিক
আবার একধারে নিউরোলজিস্ট। তিনি চাইল্ড ডেভেলপমেন্টের বিষয়ে অনেক কথা বলেছেন এবং একই সঙ্গে তিনি বলেছেন যে চাইল্ড ডেভেলপমেন্টে ভিন্ন ভিন্ন স্প্যানে কী কী বয়সের স্তরগুলো আছে। যেমন কীরকম শৈশবকালে শিশুর জন্ম থেকে 5 বছর পর্যন্ত হচ্ছে শৈশবকাল বা একে বলা হয় ইনফ্যান্সি। এটা খেয়াল রাখবে। 0 থেকে 5 বছর অবধি শৈশবকাল ইনার মতে। একইভাবে দেখো বাল্যকাল 5 থেকে 12, এটা খেয়াল রাখতে হবে তোমাদের, পরীক্ষা আসে এটা। এটা কৈশোরকাল অর্থাৎ অ্যাডোলেসেন্স পিরিয়ড, এটা একটা ইম্পর্টেন্ট পিরিয়ড, খেয়াল রাখতে হবে। এবার ইনার মতে এই কৈশোরকালটা বা বয়সন্ধিকালটার এজ স্প্যান কত? এটা হচ্ছে 12 থেকে 18 বছর। আর যেটা পূর্ণ বয়স, যেটা অ্যাডাল্ট স্টেজ, এটা হচ্ছে 18 থেকে তার পরে মৃত্যু পর্যন্ত। এই হচ্ছে অ্যাকর্ডিং টু আর্নেস্ট জোন্স স্টেজ অফ ডেভেলপমেন্ট। নেক্সট দেখো রুশো আমরা সবাই জানি ইনি খুবই বিখ্যাত একজন দার্শনিক। ইনি একজন ফরাসি দার্শনিক এবং সেখান থেকে তার বিখ্যাত যে বই, আমরা সবাই হয়তো নামটা জানি, এমিল, তাকে বলা হয় অন এডুকেশন। এই বিখ্যাত বইটা পড়লেই কিন্তু আমরা বুঝতে পারি যে রুশোকে কেন বলা হয় শিশু মনোবিজ্ঞানের জনক। একদম ঠিক, ফাদার অফ চাইল্ড সাইকোলজি হচ্ছে এই রুশো। ইনি তার বিখ্যাত গ্রন্থ এমিলে তিনি প্রচুর কথা বলেছেন, প্রচুর তার দর্শন তিনি দেখিয়েছেন অন এডুকেশন। এবার দেখবে আমাদের ন্যাচারালি ওই বই থেকে প্রশ্ন আসে না, আমাকে পড়তে হবে ন্যাচারালি এই উনার মতে ডেভেলপমেন্টের কী কী স্টেজ আছে। শৈশবকাল হচ্ছে 1 থেকে 5, দেখো তোমার পরিষ্কার লেখা আছে, খেয়াল রাখতে হবে। বাল্যকাল 6 থেকে 12। কৈশোরকাল অর্থাৎ এখানে দুভাগে ভাগ করা হয়েছে, একটা প্রাক কৈশোর অর্থাৎ প্রি অ্যাডোলেসেন্স। প্রাক মানে প্রি, খেয়াল রাখবে, প্রাক মানে কিন্তু প্রি অ্যাডোলেসেন্স, খেয়াল রাখবে এটা। আর পরেরটা হচ্ছে কৈশোরকাল অর্থাৎ অ্যাডোলেসেন্স। এবার এটা 13 to 15 আর পরেরটা 16 to 20। আমাদের এই রুশোর মতে একটা প্রশ্ন যদি আসে যে বাল্যকালের স্তর নিচের কোনটি, অবশ্যই আমরা চুজ করব অপশন হিসাবে 6 থেকে 12, খেয়াল রাখবে। বা প্রাক কৈশোরকাল কত, 13 to 15। এই প্রশ্নগুলো আমাদের আসতে পারে। নেক্সট দেখো আর একজন বিখ্যাত ব্যক্তি পিয়াজে। আমরা এনাকে সবাই চিনি, ইনি আর একজন বিখ্যাত মানুষ জাঁ পিয়াজে। আমাদেরকে ইনাকে সেপারেটলি পড়তে হয়, কেন কি জাঁ পিয়াজে যে কোনো স্টেট টেট, যে কোনো সেন্ট্রাল টেটের পরীক্ষাতে প্রত্যেকবার প্রশ্ন আসে, কেন ইনি প্রচুর কথা বলেছেন, প্রচুর ধারণা, প্রচুর কনসেপ্ট দিয়েছেন অন চাইল্ড ডেভেলপমেন্ট। ইনি একজন সুইস মনোবিজ্ঞানী। ইনি একজন একদিকে সাইকোলজিস্ট, আবার অন্যদিকে একটা বড় মাপের এডুকেশনিস্ট। দেখো ইনার মতে আমাকে জানতে হবে যে বাচ্চাদের, শিশুদের বিকাশের স্তর কি আছে। ইনি 4টা স্তর কথা বলেছেন, 4টা স্তর খেয়াল রাখবে। ইনি হচ্ছেন সুইস, খেয়াল রাখতে হবে। এবার ইনার বিখ্যাত যে 4টা স্তর, তার মধ্যে একটা হচ্ছে, প্রথমটা খেয়াল রাখবে সেন্সারি মোটর স্টেজ। আমি লিখেছি ইংলিশে কারণ অনেকের টার্মের সুবিধা হতে পারে। সেন্সারি মোটর স্টেজ এটা হচ্ছে 0 থেকে 2 বছর, অর্থাৎ জন্মের পর থেকেই 2 অবধি। নাম্বার 2 দেখো নাম্বার 2 হচ্ছে প্রাক সক্রিয়তা স্তর। প্রাক সক্রিয়তা অর্থাৎ একে বলা হয় প্রি অপারেশনাল স্টেজ। প্রি অপারেশনাল স্টেজ এটা 3 থেকে 6, এটা 2 থেকে 6 হবে, সরি, এটা 2 থেকে 6 হবে।
না, ঠিক আছে, 3 থেকে 6 হবে। পরেরটা 7 থেকে 11 বা 12, আর পরেরটা হচ্ছে 12 থেকে 15। আমরা এই 4টা স্তরকে পরে আমার অন্য কোনো ভিডিওতে দেখবো, ঠিক পরের ভিডিওতেই আমি নিয়ে আসবো চা পেঁয়াজ সম্পর্কে তার যতগুলো কনসেপ্ট আছে, যেগুলো এক্সাম হলে প্রায় সেট হয়, এবং যাদেরকে নিয়ে, যে সমস্ত কনসেপ্টকে নিয়ে আমাদের সমস্যা থেকেই যায়, আমি সেগুলোকে একদম খুব ইজিভাবে তোমাদের বাস্তব জীবন থেকে, তোমাদের রান্নাঘর থেকে, তোমাদের বেডরুম থেকে, তোমাদের আশেপাশের যে বাস্তব জীবন সেখান থেকে এক্সাম্পল নিয়ে নিয়ে খুব সূক্ষ্মভাবে ডিসকাস করে তোমাকে পেঁয়াজে আমি সহজ করব। আজকে আমার এই ক্লাসে শুধু দেখাচ্ছি যে ইনার মতে, পেঁয়াজের মতে ডেভেলপমেন্টের কী কী স্টেজ আছে। নেক্সট দেখো আর একটা বিখ্যাত মানুষ, জাস্টিন পিকুনাস। ইনি একজন আমেরিকান সাইকোলজিস্ট, ইনি ডেভেলপমেন্টাল সাইকোলজিস্ট, ইনি আমেরিকান, ইনার বাড়ি আমেরিকান, খেয়াল রাখবে। এবার খেয়াল রাখতে হবে ইনি কিন্তু আমাদের টেটের পরীক্ষার জন্য সবার থেকে ইম্পর্টেন্ট। জোন্স, রুশো বা পিয়াজে। কেন? ইনার অনেকগুলো ভাগ। আমাদের প্রশ্ন সেট করতে চাইলে ইনাকে সেট করবে। কেন? আমাদের ইনাকে যেহেতু অনেকগুলো স্টেজ, ফলে মাথায় রাখতে সমস্যা হয়। আচ্ছা, এটা বলে দিই, ইনি কিন্তু একজন আমেরিকান ডেভেলপমেন্টাল সাইকোলজিস্ট। ইনার দুটো বিখ্যাত বই আছে, একটা হচ্ছে সাইকোলজি অফ হিউম্যান ডেভেলপমেন্ট। সাইকোলজি অফ হিউম্যান ডেভেলপমেন্ট খুব বিখ্যাত বই, খেয়াল রাখতে হবে এগুলো, যদি মাথায় রাখা যায় তাহলে কোনো সময় কাজে আসতে পারে। হিউম্যান ডেভেলপমেন্ট 1961-এ এটা পাবলিশড হয়েছিল। আর একটা বিখ্যাত বই, সেটা হচ্ছে ফান্ডামেন্টাল চাইল্ড সাইকোলজি। খেয়াল রাখবে, নাম্বার 2, ফান্ডামেন্টাল চাইল্ড সাইকোলজি। এটা তিনি পাবলিশ করলেন ঠিক 4 বছর পর, 1965-এ। এই দুটো বইয়ে আমরা পেয়ে যাই তার সেই ওয়ার্ল্ড ফেমাস ফিচার্স, ডেফিনেশনস, কনসেপ্ট অন চাইল্ড সাইকোলজি। সেখান থেকে আমাদের দেখো ইনার যে কনসেপ্ট অন স্টেজ, খেয়াল রাখতে হবে আমাদের এতগুলো স্টেজ আছে। তোমরা পারলে এটাকে ডাউনলোড করে প্রিন্ট বের করে নেবে এবং তার সঙ্গে পড়ে নেবে। আমি কয়েকটা বলছি, এই যে প্রারম্ভিক অর্থাৎ আর্লি আর লেট যতগুলো আছে, মানে কিরকম, আর্লি ইনফ্যান্সি, লেট ইনফ্যান্সি, এক থেকে 1.5 পর্যন্ত, অর্থাৎ 1 থেকে 1.5 বছর পর্যন্ত। আবার দেখো 1.5 থেকে 2.5 বছর পর্যন্ত। এটা কিন্তু খুবই আসে পরীক্ষাতে, খেয়াল রাখতে হবে। এইভাবে তোমাদের প্রান্তীয় মধ্য বাল্যকাল, প্রান্তীয় বাল্যকাল বা প্রারম্ভিক বাল্যকাল, এটাও কিন্তু ইম্পর্টেন্ট, খেয়াল রাখতে হবে বয়সগুলোকে। যেমন প্রাক জন্মস্তর, গর্ভসঞ্চার থেকে শুরু করে, অর্থাৎ যখন একজন মা কনসিভ করছেন সেখান থেকে শুরু করে জন্মের আগের মুহূর্ত পর্যন্ত একটা স্প্যান তিনি নিচ্ছেন। ওই যে 10 মাস 10 দিন মাতৃগর্ভে, একটা অদ্ভুত, একটা মিস্টেরিয়াস একটা স্টেজ। তারপরে সদ্যজাত স্তর, অর্থাৎ একটা শিশু যখন জন্ম হচ্ছে, যখন ভূমিষ্ঠ হলো আমাদের এই পৃথিবীতে, তারপর থেকে 1 মাস, মানে 4 সপ্তাহ পর্যন্ত, এইটা হচ্ছে সদ্যজাত স্তর। এইভাবে আমাদের এতগুলো সাব স্টেজ আছে, সবটাই কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। তো বিশেষ করে বাল্যকাল আর শৈশবকালটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, খেয়াল রাখতে হবে। নেক্সট দেখো, তাহলে আমরা দেখতে পেলাম যে ডেভেলপমেন্টের স্টেজগুলোতে ভিন্ন ভিন্ন সাইকোলজিস্ট, ভিন্ন ভিন্ন ডেভেলপমেন্টাল সাইকোলজিস্ট, এডুকেশনিস্ট ভিন্ন ভিন্ন মত পোষণ করেছেন। এবার যারা আমরা একটু স্টাডি করি, এবার ওভারঅল একটা কনসেপ্টকে মাথায় নিয়ে এসে
আমাদের সমাজে যেগুলো স্টেজ এক্সিস্ট করে, আমি এখন সেগুলো ডিসকাস করব। এখন লেখা আছে এখানটায়, বিকাশের স্তরে মতভেদ থাকলেও নিম্নোক্ত শ্রেণীবিভাগ উল্লেখযোগ্য। এরকম শৈশবকাল, তাকে বলা হয় প্রাক বিদ্যালয় স্তর। প্রাক বিদ্যালয় অর্থাৎ প্রি স্কুল স্টেজ, তখন বাচ্চা স্কুল যায়নি বা যাচ্ছে না। এখানটায় দেখো, একটা প্রাথমিক শৈশবকাল অর্থাৎ একটা আর্লি ইনফ্যান্সি, এটা 1 থেকে 3 বছর, এটা খেয়াল রাখতে হবে। আর একটা প্রান্তীয় শৈশবকাল অর্থাৎ লেট, একে বলা হয় ইংলিশে আর্লি, আর এটা হচ্ছে লেট। ঠিক আছে, এটা খেয়াল রাখবে, এগুলোকে ইংলিশ টার্ম আমার সুবিধা হয়। আচ্ছা, এই প্রান্তীয় শৈশবকালটা খুবই ইম্পর্টেন্ট। এটা কিন্তু প্রায় পরীক্ষা হলে সেট হয়, আমাদের ভিন্ন ভিন্নভাবে কাজে লাগে। এই 3 থেকে 6 বছর, এটা আমাদেরও ছিল, তোমারও ছিল। খেয়াল রাখবে, এই 3 থেকে 6 বছরটা অত্যন্ত বেশ ইন্টেলেকচুয়াল, একটা বেশ প্লিজিং একটা স্টেজ। অত্যন্ত, তুমি নিজেও শুনলে হাসি পাবে তোমার, যে আমি আমার ওই বয়সে, অর্থাৎ যখন বয়স ছিল 3 বছর বা 4 বছর, আমি কি এইভাবে করতাম? আমি কি এই রোল প্লে করতাম? দেখা যাক, চলো দেখি কি রোল প্লে করতাম আমরা, আমি কি রোল প্লে করতাম, আদৌ করতাম কিনা। দেখো, এই 3 থেকে 6 বছর বয়সে অর্থাৎ প্রান্তীয় শৈশবকালে দুটো ইম্পর্টেন্ট বিষয় কিন্তু ঘটে আমাদের। একটা হচ্ছে, খেয়াল রাখতে হবে, ইডিপাস কমপ্লেক্স। ইডিপাস কমপ্লেক্স খেয়াল রাখবে, এটা প্রায় কিন্তু পরীক্ষা হলে আসে। ইডিপাস কমপ্লেক্স, আর একটা হচ্ছে ইলেকট্রা কমপ্লেক্স। একটা ইলেকট্রা কমপ্লেক্স, এই দুটো শব্দ কিন্তু আমাদের পরীক্ষা হলে আসে। এটা ইডিপাস লিখতে পারলে খুব ভালো হতো, ইংলিশে আমাদের সুবিধা হবে। আচ্ছা, এই দুটো কমপ্লেক্স বোঝো, তার মানে আমাদের 3 থেকে 6 বছর শিশুদের মধ্যে, যখন তোমার বয়স ছিল 3 থেকে 6 বছর, তখন আমারও ছিল, তখন নাকি যারা সাইকোলজিস্ট, তারা রিসার্চ করে বলছেন যে আমরা কিন্তু একটা কমপ্লেক্স বিহেভিয়ার, একটা অ্যাবনর্মাল বিহেভিয়ার করতাম। হ্যাঁ, দেখো কি বিহেভিয়ারটা। যারা আমরা ছেলে, যেমন আমি ছেলে, হয়তো তুমিও ছেলে, আমাদের নাকি সেই বয়সে মায়ের প্রতি একটা সাইকোসেক্সুয়াল অ্যাট্রাকশন ফিলিংস কাজ করতো। সাইকোসেক্সুয়াল অ্যাট্রাকশন। আর যারা আমরা মেয়ে, নাকি তারা এই বয়সে বাবার প্রতি একটা সাইকোসেক্সুয়াল অ্যাট্রাকশন ফিল করতো। এই দুটো কনসেপ্ট, একটা ছেলেদের মায়ের প্রতি ভালোবাসা, আকর্ষণ, একে বলা হয় ইডিপাস কমপ্লেক্স। আর মেয়েদের বাবার প্রতি অ্যাট্রাকশন। বাবার প্রতি কি অ্যাট্রাকশন? একটা সাইকোলজিক্যাল, একটা সেক্সুয়াল অ্যাট্রাকশন। এই নাকি দুটো অ্যাট্রাকশন মেয়েরা বাবার প্রতি ফিল করে, একে বলা হয় ইলেকট্রা কমপ্লেক্স। তো একটু জানা যাক যে নামকরণটা এরকম কেন। দেখবে, এই নামকরণ দিয়েছেন ইডিপাস কমপ্লেক্স আর ইলেকট্রা কমপ্লেক্স সিগমন্ড ফ্রয়েড নামে একজন বিখ্যাত সাইকোলজিস্ট, সিগমন্ড ফ্রয়েড। কেন ইডিপাস কমপ্লেক্স? ইডিপাসটা কে? অ্যাকচুয়ালি ইডিপাস রেক্স নামে বিখ্যাত গ্রিক নাটক আছে। সেই নাটকে দেখা যাচ্ছে যে রাজা ইডিপাস তার বাবাকে হত্যা করছে। এটা কিন্তু অভিশাপে, এটা নট বাই কনসাস, এটা হচ্ছে অভিশাপে বাবাকে হত্যা করছে, এবং সে তার মাকে বিয়ে করছে। তো এই যে ছেলের মায়ের প্রতি যে একটা অ্যাট্রাকশন, এই যে একটা কমপ্লেক্সিটি, ছেলেকে দেখানো হচ্ছে মায়ের সঙ্গে বিবাহ, এই যে একটা অ্যাবনর্মাল সাইকোলজিক্যাল এবং সোশ্যাল একটা ফেনোমেনা,
এখান থেকে আমাদের বিজ্ঞানী মনোবিজ্ঞানীরা ছেলেদের মায়ের প্রতি অ্যাট্রাকশনকে বলছেন ইডিপাস কমপ্লেক্স। হ্যাঁ, এটা একটা কমপ্লেক্স, এটা আস্তে আস্তে কাটে, আবার এই বয়সে দেখা যায় আস্তে আস্তে কেটে যায়। আবার কি ঠিক মেয়েদের ইলেকট্রা কমপ্লেক্স নাম কেন? ইলেকট্রা হচ্ছে, আমরা খেয়াল রাখবে, আমাদের এসকাইলাস নামে একজন বিখ্যাত ড্রামাটিস্ট, গ্রিক নাট্যকার, তার একটা বিখ্যাত আছে ট্রিলজি। সেই ট্রিলজির বিখ্যাত একটা নাটক ইলেকট্রা। সেখানে তোমার তিনখানা পরপর নাটক আছে, একটা হচ্ছে ইলেকট্রা। ওখানে আমরা কি দেখতে পাচ্ছি? ইলেকট্রা একটা বিখ্যাত চরিত্রও বটে। এখানে কি হয় দেখা যায় যে ইলেকট্রার বাবাকে হত্যা করে তার মা, তার বাবাকে অ্যাগামেমনন, এবং তার মা এবং তার মায়ের প্রেমিকা মিলে বাবাকে হত্যা করে। এই মায়ের প্রতি একটা রাগ, ক্ষোভ, বিদ্বেষ থেকে ইলেকট্রা কি করে? মাকে হত্যা করে। অর্থাৎ ইলেকট্রা তার বাবাকে প্রচণ্ড হারে ভালোবাসত। এই বাবার প্রতি টান, আকর্ষণ, ভালোবাসার জন্য সে তার মাকে হত্যা করে ইলেকট্রা। এই যে বাবার প্রতি অ্যাট্রাকশন, বাবার প্রতি ভালোবাসা, সেই গ্রিক পুরাণ, গ্রিক যে গ্রন্থ, সেখান থেকে উঠে আসছে আমাদের বর্তমান সময়কার বাচ্চাদের সাইকোলজিক্যাল কমপ্লেক্সিটি। তাই সেই নামকরণটা এসছে কিন্তু গ্রিক বই থেকে, গ্রিক নাটক থেকে, ইলেকট্রা আর ওদিকে ইডিপাস কমপ্লেক্স। ঠিক আছে, এটা বারবার শুনে নেবে, পারলে একবার তোমরা বইটার সামারি পড়ে নেবে, একটা ইডিপাস রেক্স আর একটা ইলেকট্রা। এই দুটো কনসেপ্ট খুবই ইম্পর্টেন্ট, খেয়াল রাখতে হবে, পরীক্ষা হলে আসতে পারে। এবার দেখো, ওটা গেল শৈশবকাল, পরেরটা বাল্যকাল। এটা কি? এটা হচ্ছে প্রাথমিক শিক্ষার স্তর। এখানে বাচ্চারা কিন্তু 6 থেকে 12 বিলং করে। আমরা সবাই জানি একজন শিশু বয়স 6 যখন হয় তখন সে স্কুলে ভর্তি হয় ক্লাস 1-এ। যদিও এখন কিন্তু ক্লাস 1-এর আগে যেটা প্রি প্রাইমারি স্কুল বলে আমাদের কনসেপ্টটা কিন্তু এসেছে। যেমন কীরকম কিন্ডার গার্ডেন, নার্সারি, ক্রেস, এগুলো কিন্তু অনেক, যেমন অঙ্গনবাড়ি, এগুলো কিন্তু আমাদের প্রি প্রাইমারি কনসেপ্ট স্কুল। কিন্তু এই যখন বয়স 6 হয়ে যাচ্ছে তখন বাচ্চারা কিন্তু স্কুলে গিয়ে ভর্তি হচ্ছে, তাই এর নাম প্রাথমিক শিক্ষার স্তর। আমরা খেয়াল রাখবো যে এইখানটাই দুটো কনসেপ্ট দেখবে, যে কোনো স্প্যানকে, যে কোনো কালকে তুমি যদি নিয়ে নাও এইভাবে, যে যেমন বাল্যকাল 6 থেকে শুরু, 12 থেকে শেষ, তুমি এইভাবে ভাগ করে নেবে। ভাগ করলে কি পাবো? 6 থেকে একটা 8 পাবো, আর একটা 9 থেকে 12 পাবো। আমি এখানে তার 9 লিখে দিচ্ছি। এই 6 থেকে 9 এইটা হচ্ছে প্রাথমিক বা আর্লি চাইল্ডহুড। আর এই 9 থেকে 12 এই 3 বছরটা, এই 3 বছর আর এই 3 বছর, প্রথম 3 বছর হচ্ছে প্রাথমিক, পরেরটা লেট বা প্রান্তীয়। ঠিক আছে, আমরা যে কোনো কালকে, যেমন শৈশবকাল 1 থেকে 6, তাহলে আমরা 1 থেকে 3, 3 থেকে 6। 1 থেকে 3 হচ্ছে আর্লি ইনফ্যান্সি, 3 থেকে 6 হচ্ছে লেট ইনফ্যান্সি। ঠিক একইভাবে 6 থেকে 9 হচ্ছে আর্লি চাইল্ডহুড, আর 9 থেকে 12 হচ্ছে লেট চাইল্ডহুড। আমরা এইভাবে একটু খেয়াল রাখবো, কেন কি আমাদের কোশ্চেন পেপার এখানে দিয়ে দেয় আর্লি চাইল্ডহুড, আর্লি ইনফ্যান্সি, দিয়ে দেয় প্রান্তীয় বাল্যকাল, প্রান্তীয় কৈশোরকাল, এইসব শব্দ দিয়ে দেয়। তাহলে এইগুলো টার্ম নিয়ে কিন্তু আমাদের একটু কনসেপ্টটা ঠিক রাখতে হবে, তাহলে পরীক্ষা হলে প্রশ্নপত্রগুলোকে খুব ভালো করে আমরা রেডি করতে পারবো, বুঝতে পারবো। এইভাবে দেখো, বাল্যকালের প্রান্তীয় বাল্যকাল 9 থেকে 11 বা 9 থেকে 12, এটা 9 থেকে 12 হতে পারে। এখানে এগুলো আমরা খেয়াল রাখবো। নেক্সট দেখো, পরেরটা কৈশোরকাল, একে বলা হয় বয়ঃসন্ধিকাল। খেয়াল রাখবে, একে বলা হয় বয়ঃসন্ধিকাল, একে ইংলিশে বলে অ্যাডোলেসেন্স। আর এই পিরিয়ডটাকে, এটা একটা ক্রিটিক্যাল পিরিয়ড। আমাদের বিখ্যাত বিজ্ঞানী স্ট্যানলি হল, খেয়াল রাখবে, স্ট্যানলি হল, উনি কিন্তু
এই বয়সটাকে বলেছেন ঝড়ঝঞ্ঝার কাল। তার মানে এটা একটা স্টেজ অফ স্টর্ম অ্যান্ড স্ট্রেস। এটা একটা ইম্পর্টেন্ট কথা মাঝে মাঝে কোট দিয়ে দেয় পরীক্ষা হলে, যে কোন নিচের কোন বিজ্ঞানী এই কৈশোরকালকে বলেছেন ঝড়ঝঞ্ঝার কাল। উত্তরটা হবে স্ট্যানলি হল। আচ্ছা, এই কালটাকে আমি দুটো ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে আর্লি অ্যাডোলেসেন্স, লেট অ্যাডোলেসেন্স। এটা 12 থেকে 14, আর 15 থেকে 18 বা 21। দেখবে এখানটায় আমরা খেয়াল রাখবো দুটো কথা। একটা হচ্ছে পিউবার্টি, এই নিয়ে আমি তোমাদের পরে আবার কিন্তু ডিসকাস করব। আর একটা লিবিডো। অর্থাৎ খেয়াল রাখতে হবে এই যে জার্নিটা, অর্থাৎ একটা মেয়ের ক্ষেত্রে এই পিরিয়ড শুরু হয় যখন বয়স তার 11 বা 12, যখন তাদের মেনস্ট্রুয়াল শুরু হয়, একে পিউবার্টি বলে। ঠিক ছেলের ক্ষেত্রে যখন তাদের গোঁফ, দাড়ি এইসব যখন জন্ম নেয় বা যখন উদ্রেক হয়, এটা সেই বয়সটা 12 বা 13। তো এই যে 11 বা 12 বা 12 বা 13, এটা হচ্ছে পিউবার্টি। অর্থাৎ তাদের যে সেক্সুয়াল যে পাওয়ারটা, বডির যে সেক্সুয়াল এনার্জি তখন থেকে শুরু হচ্ছে। আর এই সেক্সুয়াল এনার্জি কিন্তু ফুলফিলমেন্ট হচ্ছে, অর্থাৎ অর্থাৎ পূর্ণতা পাচ্ছে, ফুলফিলমেন্ট পাচ্ছে কখন? উইথ দ্য লিবিডো। লিবিডো মানে হচ্ছে প্রাণ শক্তি। আমরা কি জানি সেক্স কি? সেক্স হচ্ছে আমাদের লাইফ ফোর্স। আমি একটু ছোট্ট করে বলে দিই এখানটাই, সেক্স মানে কিন্তু খেয়াল রাখবে, সেক্স এই কনসেপ্টটা আমাদের অনেকেরই মিসকনসেপ্ট আছে। সেক্স মানে আমরা যা বুঝি সোশ্যাল যে কনসেপ্টটা আছে তা কিন্তু নয়। সেক্স মানে হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের প্লিজিং পাওয়ার, আমাদের আনন্দ পাওয়ার যে ক্ষমতা। অর্থাৎ সেক্স হচ্ছে একটা প্লিজিং সেলফ। আমরা যে কাজ করে প্লেজার পাবো ওটা কিন্তু সেক্সেরই একটা এক্সপোজার। কীরকম? দেখবে অনেক শিশু আছে, অনেক না সবাই, দেখবে শিশুরা কিন্তু যখন তার বয়স 1.5 মাস, 2 মাস, 3 মাস, 5 মাস, তারা কিন্তু মাতৃদুগ্ধ পান করে অত্যন্ত আনন্দ পায়। এটা তার সেক্সুয়াল এক্সপোজার। দেখবে হয়তো ওরা আঙুল চুষে, আঙুলটাকে ফিঙ্গারকে সাক করে ওরা আনন্দ পায়। এটা ওদের সেক্সুয়াল এক্সপোজার। আমরা কেউ খেয়ে আনন্দ পাই, কেউ ঘুমিয়ে আনন্দ পাই, বডি টাচ করে আনন্দ পাই। এগুলো সবটা হচ্ছে আমাদের সেক্সুয়াল এক্সপোজার। সেক্স মানে কি? সেক্স মানে হচ্ছে লিঙ্গ। আচ্ছা, দেখবে দুটো আমাদের কনসেপ্ট আছে এখানে, সেক্স আর জেন্ডার। তোমার সেক্স কি, তোমার জেন্ডার কি? দেখবে সাপোজ আমি আমারটা নিচ্ছি এক্সাম্পল আকারে। আমার সেক্স কি? আমি মেল। আমি মেল, অর্থাৎ আমি জন্মসূত্রে যেগুলো ফিচার্স পেয়েছি, আমি মাতৃগর্ভ থেকে যেগুলো বৈশিষ্ট্য নিয়ে জন্মেছি, এইটা হচ্ছে আমার সেক্স। এটা বায়োলজিক্যাল, এটা জৈবিক, এটা সহজাত, ইনস্টিংচুয়াল। আমার মেল হচ্ছে সেক্স। আর আমার জেন্ডার কি? জেন্ডার হচ্ছে আমার ম্যাসকুলাইন। এটা খেয়াল রাখতে হবে। অর্থাৎ এটা আমি আমি কিন্তু ছেলে, আর আমি সমাজের ছেলের মতোই কাজ করছি। অর্থাৎ ছেলেগুলো যে কাজগুলো করে আমিও করছি। তাহলে আমি কিন্তু হয়ে গেলাম ম্যাসকুলাইন। আমি ম্যাসকুলাইন অ্যাক্টিভিটি করি। তার মানে হচ্ছে খেয়াল রাখতে হবে আমার জেন্ডার হচ্ছে অ্যাকচুয়ালি সমাজ থেকে উৎপন্ন। তাই বলা হয় জেন্ডার একটা সোশ্যাল ফেনোমেনা, আর সেক্স বায়োলজিক্যাল। এটা খেয়াল রাখবে, প্রশ্ন কিন্তু আসে এখান থেকে। ঠিক একইভাবে একটা মেয়ের ক্ষেত্রে কি হবে? ফিমেল হচ্ছে সেক্স, ঠিক একইভাবে ফেমিনাইন জেন্ডার। একদম ঠিক শুনছো, বুঝে নাও। একটা মেয়ের ক্ষেত্রে কিন্তু ফিমেল হচ্ছে সেক্স, তার বায়োলজিক্যাল, তার ফিমেল বা তার সেক্স হচ্ছে বায়োলজিক্যাল, জৈবিক। আর ফেমিনাইন যে তার কোয়ালিটি, এটা কিন্তু সোশ্যাল। খেয়াল রাখবে। তো ফলে আমাদের কিন্তু এই চ্যাপ্টার থেকে এই স্তরটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, খেয়াল রাখবে।
এবার নেক্সট চলে আসছি আমি ডেভেলপমেন্টের, আমাদের এতক্ষণ আমি ডিসকাস করলাম ডেভেলপমেন্টের গুরুত্বপূর্ণ স্টেজ নিয়ে। ভিন্ন ভিন্ন সাইকোলজিস্ট তারা তারা নির্দেশ দিয়েছেন তার স্টেজ নিয়ে। ইকুইনাস, আর্নেস্ট জোন্স, পিয়াজে, রুশো, আমরা সবটাই দেখলাম। একইভাবে আমরা দেখলাম আমাদের যে সোশ্যাল কনসেপ্টটা আছে, যেখানে আমাদের স্কুলে ভর্তি হয়, আমরা সমাজে কাজ করি, সেখান থেকে শৈশবকাল, বাল্যকাল, কৈশোরকাল। আর শুনলাম দুটো পিকুলিয়ার এবং কমপ্লেক্স আইডিয়া, একটা ইডিপাস কমপ্লেক্স আর একটা ইরেক্ট্রা কমপ্লেক্স। আচ্ছা, এবার এই চ্যাপ্টারের আর একটা ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে ফ্যাক্টরস। প্রশ্ন আসবে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ ফ্যাক্টর অফ ডেভেলপমেন্ট। বা প্রশ্ন তার মানে নিচের কোনটি বিকাশের একটা শর্ত নয়, বিকাশের একটা প্রভাবক নয়, নির্ধারক নয়? এই প্রশ্নগুলো একটা আসে, খুব সহজ প্রশ্ন, এটা খুবই ছোট প্রশ্ন হবে। তো ফ্যাক্টরস কোনগুলো, যাকে বলা হয় প্রভাবক বা বলা হয় নির্ধারক, অর্থাৎ কি কি হেল্প করে একটা শিশুর ডেভেলপমেন্টে, কি কি হেল্প করে? দেখে নাও, জৈবিক ফ্যাক্টরস কি কি আছে, যেটা বায়োলজিক্যাল ফ্যাক্টরস। নিউট্রিশন, ঠিক আছে, হরমোন, যে কোনো পানীয়, এটা ভাগ হবে একটু, পানীয় জল যেগুলো, পানীয় যেগুলো, সেগুলো ইম্পর্টেন্ট। হরমোন, লিঙ্গ, বংশগতি, সবটা হচ্ছে আমাদের বায়োলজিক্যাল ফ্যাক্টরস। দেখবে এটা সাইকোলজিক্যাল ফ্যাক্টরস কি কি? সিকিউরিটি, ইমিটেশন মানে অনুকরণ, বোঝো, অনুসন্ধান, আত্মপ্রকাশ, সেলফ এক্সপোজার, বুদ্ধি, চিন্তা শক্তি, একটা শিশু যে ইন্টেলিজেন্স অ্যাপ্লাই করে, সে যে থট অ্যাপ্লাই করে, সবটা হচ্ছে সাইকোলজিক্যাল ফ্যাক্টর। আর একটা কি সোশ্যাল ফ্যাক্টরস কোনগুলো? দেখো, হেল্প করা, সিম্প্যাথি, এমপ্যাথি দেখানো, দেখো কম্পিটিশন, কম্পিটিশন, দেখো গ্রুপ তৈরি, ইউনিটি, এগুলো সবটা হচ্ছে আমাদের সোশ্যাল ফ্যাক্টর। ইউনিটি মাথা রাখবে, কাউকে হেল্প করা, দল তৈরি করা, গ্রুপ ফ্যাক্টরস যেগুলো, সবটা হচ্ছে আমাদের এগুলো সোশ্যাল ফ্যাক্টরস। কেন কি? এইগুলো কাউকে সাহায্য করতে, কাউকে ফিল করতে, কারোর সঙ্গে কম্পিটিশন তৈরি করতে, গ্রুপ তৈরি করতে, সবটাই একটা শিশু কিন্তু কোত্থেকে শিখছে? শিখছে ফ্রম সোসাইটি। তুমি কোত্থেকে শিখেছো? একটা গ্রুপ, তোমার টিম আছে একটা, দেখবে তোমার হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে একটা, তোমার ফেসবুকে ফ্রেন্ডস আছে একটা। এই দলবদ্ধতা তুমি কোত্থেকে শিখলে? ফ্রম সোসাইটি। দেখবে তুমি অনেক সাহায্য করো, মানুষকে হেল্প করো, এই হেল্প করা তুমি কোত্থেকে শিখেছো? ফ্রম ইউর ফ্যামিলি, প্যারেন্ট, তোমার এল্ডার্স, তোমার ফ্রেন্ডস, তার মানে সমাজ থেকে তুমি শিখছো এগুলো, পরিবার বা সমাজ থেকে শিখছো এগুলো। কাউকে সিম্প্যাথি শো করা, কাউকে এমপ্যাথি শো করা, কোত্থেকে তুমি শিখছো এগুলো? সব শিখছি আমরা ফ্রম সোসাইটি। তাই বলা হয় এগুলো সবটা হচ্ছে আমাদের সোশ্যাল ফ্যাক্টরস। এই কোশ্চেনটা আসে যে নিচের কোনটি ডেভেলপমেন্টের একটা সোশ্যাল ফ্যাক্টর নয়, বা নিচের কোনটি একটা ডেভেলপমেন্টের সোশ্যাল ফ্যাক্টর? এটা খুবই ভালো প্রশ্ন, পরীক্ষা হলে আসতে পারে। জৈবিক বা এখান থেকে এই যে 1 আর 2 আছে, জৈবিক বা মনোবৈজ্ঞানিক, এর থেকে এইটা বেশি ইম্পর্টেন্ট ফর এক্সাম হল, খেয়াল রাখবে এটা। এবার দেখো, যা নিয়ে পরে আরো ভালো ক্লাস হবে, সেটা হচ্ছে ডেভেলপমেন্টে আমাদের আরেকটা ইম্পর্টেন্ট জায়গা আছে, যে ডেভেলপমেন্টের সম্পর্কে যে সমস্ত ওয়ার্ল্ড ফেমাস সাইকোলজিস্টরা বড় বড় থিওরি দিয়েছেন, আমরা তাকে পড়তে হবে। দেখো কিরকম, যেমন দেখবে ডেভেলপমেন্টের প্রজ্ঞামূলক বিকাশ তত্ত্ব, অর্থাৎ একে বলা হয় কগনিটিভ থিওরি। এই থিওরি কার? আমরা কিন্তু এই নিয়ে কিন্তু বেশ বড় ক্লাস করব, খেয়াল রাখবে। এটা হচ্ছে জাঁ পিয়াজের, সুইস মনোবিজ্ঞানী জাঁ পিয়াজের ইম্পর্টেন্ট ওয়ার্ল্ড ফেমাস থিওরি।
খুবই অত্যন্ত অত্যন্ত একটা ইফেক্টিভ থিওরি, যেটা আমাদের বাস্তব জীবনে প্রচণ্ড হারে কাজে দেবে। ইয়েস, বাস্তব জীবনে। অর্থাৎ একজন মা কিভাবে বাচ্চাকে মানুষ করবে, একজন দাদা কিভাবে তার ভাইকে, বোনকে, ছোট বোনকে মানুষ করবে। প্যারেন্টিং একটা নার্চারিং, একটা খুব চ্যালেঞ্জিং একটা অ্যাক্টিভিটি, চ্যালেঞ্জিং জব। এই সমস্ত থিওরি পড়তে পারলে বা বুঝতে পারলে আমাদের খুব সহজ হয়ে যায়। ঠিক একইভাবে দেখবে ভাষা বিকাশের তত্ত্ব, ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট, বা একে বলা হয় সোশ্যাল কনস্ট্রাকটিভিজম, সোশ্যাল কনস্ট্রাকটিভিজম থিওরি, অর্থাৎ সামাজিক নির্মিতিবাদ তত্ত্ব। এটা কার? অফ ভাইগোটস্কি। আবার দেখো মোরাল ডেভেলপমেন্ট থিওরি, মোরাল ডেভেলপমেন্ট থিওরি এটা কার? হোলবার্গের। আর সাইকো সোশ্যাল থিওরি এটা হচ্ছে এরিকসনের। এরা চারজন কিন্তু অত্যন্ত ওয়ার্ল্ড ফেমাস থিওরিস্ট অন ডেভেলপমেন্ট, চাইল্ড ডেভেলপমেন্ট। আমাদের এদেরকে একটা একটা করে ক্লাসে আমরা সবটাকে ভালো করে বুঝবো। ঠিক আছে, আজকের আমার এই ভিডিওতে ডেভেলপমেন্টের স্টেজগুলো এবং ডেভেলপমেন্টের প্রত্যেকটা স্টেজের সঙ্গে সঙ্গে এই রিলেটেড যেগুলো আমাদের ক্রিটিক্যাল কনসেপ্টগুলো ছিল, যেমন ইলেকট্রা কমপ্লেক্স, যেমন ইডিপাস কমপ্লেক্সের মতো যেগুলো আইডিয়াগুলো ছিল, সবটা কিন্তু খুব ভালো করে তোমরা বারবার শুনবে। ডিসকাস হলো। আমি আবার প্রত্যেকে মনে করাচ্ছি যে আমার এই ভিডিওগুলো তোমরা বারবার যদি দেখো স্কিপ না করে, আমার বিশ্বাস তোমার মধ্যে একটা পাওয়ার ইনবিল্ট হবে। তুমি যেটাকে কনসেপ্ট বলো, আইডিয়া বলো, যেটা তোমাকে এক্সপেরিয়েন্স করবে টেটের সাম্রাজ্যে। টেটে কিন্তু সেই স্কোরটা ভালো করতে পারে যে অভিজ্ঞ স্টুডেন্ট। এবার অভিজ্ঞ হবে কিভাবে? যে স্টুডেন্টের ক্লিয়ার কনসেপ্টটা আছে, যার ক্লিয়ার আইডিয়া আছে, অস্পষ্টতা, ভাষা ভাষা কনসেপ্ট, যারা বেশি করে এমসিকিউ প্র্যাকটিস, শুধুমাত্র এমসিকিউ প্র্যাকটিস করছি, শুধু প্রশ্ন সলভ করছি, তারা কিন্তু অভিজ্ঞ হতে পারে না। হ্যাঁ, কনসেপ্ট ক্লিয়ার আছে, আমি এবার এমসিকিউ প্র্যাকটিস করছি, দেন রাইট। কিন্তু কখনোই শুধুমাত্র এমসিকিউ প্র্যাকটিস করে হালকা হালকাভাবে উপর উপর আইডিয়া নিয়ে 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 আমরা কিন্তু পরীক্ষা হলে সমস্যায় পড়ব। তো আমি আমার ভিডিওতে চেষ্টা করছি যতটা পারা যায় তোমাদের আইডিয়াগুলোকে, কনসেপ্টগুলোকে এক্সাম্পল দিয়ে দিয়ে ইজি ইজি করে করে ডেলিভার করা। ঠিক আছে, আজকে তাহলে এখানেই থাক। আমি আবার পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে মিট করছি। থ্যাংক ইউ, কংগ্রাচুলেশন।